একবার সেই সময়ের কথা ভাবুন তো, কোভিড-19 যখন পুরো দুনিয়াকে থামিয়ে দিয়েছিল, লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছিল, অর্থনীতি ভেঙে পড়ছিল, ঠিক তখনই এই বিশাল সংকট মোকাবেলায় এগিয়ে এলো এক অকল্পনীয় শক্তি, বেল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। তাদের প্রতিক্রিয়া ছিল অত্যন্ত দ্রুত আর ব্যাপক, কিন্তু এটা একটা গভীর বিতর্কেরও জন্ম দিয়েছিল। আর यहीं থেকে আমাদের আজকের আলোচনা শুরু। যে বিশাল কাজটা তারা করল, সেটা কি আসলেই শুধু মানব সেবা ছিল, নাকি এর আড়ালে ছিল বিশ্ব স্বাস্থ্য নীতিকে নিজেদের মতো করে চালানোর একটা চেষ্টা? চলুন এই জটিল বিষয়টার গভীরে যাওয়া যাক। চলুন তাহলে পুরো বিষয়টা ধাপে ধাপে বোঝার চেষ্টা করি। প্রথমে আমরা দেখব সেই ভয়াবহ সংকট আর তাতে গেটস ফাউন্ডেশনের প্রবেশ। এরপর তাদের $2 বিলিয়ন বিশাল বিনিয়োগ আর তার পেছনের কৌশলটা নিয়ে কথা বলবো। আর সেখান থেকেই আমরা চলে যাব বুদ্ধিবৃত্তিক সম্পত্তির অধিকার বা আইপি রাইটস নিয়ে যে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল সেই প্রসঙ্গে। তারপর দেখব এই কৌশলের পরিণতি কী হয়েছিল, কিভাবে তৈরি হলো এক বিশাল ভ্যাকসিন বিভাজন, আর সবশেষে প্রশ্ন তুলব এই পুরো ঘটনার পর তাদের ভূমিকাটা ঠিক কী হিসেবে মনে রাখা হবে। তো শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে। একজন প্রভাবশালী খেলোয়াড় এবং একটি বৈশ্বিক মহামারী, এমন একটা অভূতপূর্ব সংকটের প্রতিক্রিয়াও ছিল তেমনই অচিন্তনীয়, যা মূলত একটি বেসরকারি সংস্থার হাত ধরেই এসেছিল। ব্যাপারটা কিন্তু শুধু টাকা দেওয়ার মধ্যে সীমাবদ্ধ ছিল না। গেটস ফাউন্ডেশন তাদের বিপুল অর্থ আর কূটনীতিক প্রভাবকে কাজে লাগিয়ে বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থার নীতি নির্ধারণে এমনভাবে জড়িয়ে পড়েছিল যে অনেক ক্ষেত্রে সরকারি সংস্থাগুলোর চেয়েও তাদের কথাই বেশি গুরুত্ব পাচ্ছিল। এর ফলে তারা ভ্যাকসিন তৈরি এবং বিতরণের জন্য একটা বাজারভিত্তিক মডেলের দিকেই সারা বিশ্বকে ঠেলে দিতে সক্ষম হয়েছিল। এবার আসি তাদের মূল স্ট্র্যাটেজিতে, $2 বিলিয়ন কৌশল। আচ্ছা, কিভাবে এই বিপুল পরিমাণ ঝুঁকিপূর্ণ পুঁজি ব্যবহার করে ভ্যাকসিনের উন্নয়নকে প্রায় অবিশ্বাস্য গতি দেওয়া হয়েছিল? সংখ্যাটা একবার কল্পনা করুন তো, $2 বিলিয়ন। অনেক ছোট দেশের পুরো বছরের বাজেটের থেকেও কিন্তু এটা বেশি। মহামারীর বিরুদ্ধে লড়তে ফাউন্ডেশন ঠিক এই পরিমাণ অর্থ বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিল, যা বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থায় তাদের প্রভাবকে এক লাফে বহুগুণ বাড়িয়ে দেয়। এই বিশাল অঙ্কের টাকা গিয়েছিল কোভ্যাক্স, ভারতের সিরাম ইনস্টিটিউট এবং সিইপিআই এর মতো বড় বড় সংস্থায়। আর এই বিনিয়োগের ধরনটাই ছিল সবচেয়ে ইন্টারেস্টিং। একে বলা হচ্ছিল অ্যাট রিস্ক। সহজ করে বললে এটা ছিল একটা বিশাল জুয়া খেলার মতো। মানে ভ্যাকসিন আদৌ কাজ করবে কিনা তা নিশ্চিত হওয়ার আগে লক্ষ লক্ষ ডোজ তৈরির জন্য টাকা ঢেলে দেওয়া। ঝুঁকিটা অনেক ছিল, কিন্তু মহামারী থেকে কয়েক মাস সময় বাঁচানোর জন্য এটাই হয়তো একমাত্র উপায় ছিল। আর এখানে পুরো বিতর্কটা জমে ওঠে। প্রশ্নটা ছিল খুব সহজ, কিন্তু উত্তরটা ছিল ভীষণ জটিল। যে ভ্যাকসিন মানুষের জীবন বাঁচাবে, তার ফর্মুলার মালিকানা কি কয়েকটি কোম্পানির হাতেই থাকবে, নাকি এটা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে? এই স্লাইডের তুলনাটা একটু খেয়াল করুন। একদিকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আসল পরিকল্পনা ছিল একটা ওপেন লাইসেন্স ভ্যাকসিন তৈরি করা, মানে এর ফর্মুলা ব্যবহার করে যে কোনো কোম্পানি ভ্যাকসিন বানাতে পারত। কিন্তু শেষ পর্যন্ত কি হলো ঠিক তার উল্টোটা। অ্যাস্ট্রাজেনেকার সাথে একটা এক্সক্লুসিভ চুক্তি হলো। সমালোচকদের মতে এই নাটকীয় পরিবর্তনে গেটস ফাউন্ডেশনের একটা বড় ভূমিকা ছিল। এখন প্রশ্ন হল, ফাউন্ডেশন কেন এমনটা চেয়েছিল? তাদের যুক্তিটা কি ছিল? তাদের বিশ্বাসটা ছিল খুব পরিষ্কার। ওষুধ কোম্পানিগুলোকে যদি লাভের নিশ্চয়তা দেওয়া না হয়, মানে প্রাইভেট সেক্টরকে যদি যথেষ্ট ইনসেন্টিভ না দেওয়া হয়, তাহলে তারা এত দ্রুত, এত বিপুল পরিমাণে আর এমন উচ্চমানের ভ্যাকসিন তৈরি করতে এগিয়ে আসবে না। তাদের মতে কোটি কোটি মানুষের কাছে দ্রুত ভ্যাকসিন পৌঁছানোর এটাই ছিল একমাত্র বাস্তবসম্মত পথ। তো এই যে এত বড় একটা কেন্দ্রীভূত কৌশল নেওয়া হলো, এর ফল কি দাঁড়ালো? এর পরিণতিগুলো এবার একটু খতিয়ে দেখা যাক। এর ফলে কি সমালোচনার কণ্ঠস্বর চাপা পড়ে গিয়েছিল? আর যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেটা কি আদৌ পূরণ হয়েছিল? বিশেষজ্ঞরা একটা নতুন শব্দ ব্যবহার করা শুরু করলেন, বিল চিল এফেক্ট। ব্যাপারটা কি? ধরুন কোনো একটা দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় ফাউন্ডেশনের কোনো নীতির সাথে একমত নয়, কিন্তু তারা যদি প্রকাশ্যে এর সমালোচনা করে, তাহলে হয়তো তাদের ম্যালেরিয়া বা পোলিও কর্মসূচির জন্য বরাদ্দ কোটি কোটি ডলারের ফান্ডিং বন্ধ হয়ে যেতে পারে।
এই ভয়টাকেই বলা হচ্ছে বিল চিল এফেক্ট। আর এই চার্টটা দেখুন, এটা কোনো সাধারণ ডেটা না, এটা হলো প্রতিশ্রুতির সাথে বাস্তবের ফারাকের এক করুণ ছবি। 2021 সালের সেপ্টেম্বরের মধ্যে কোভ্যাক্স কর্মসূচির লক্ষ্য ছিল 200 কোটি ডোজ সরবরাহ করা, কিন্তু বাস্তবে তার 20%-এরও কম পূরণ হয়েছিল। এই ব্যর্থতার মানে হল কোটি কোটি মানুষ, বিশেষ করে দরিদ্র দেশগুলোতে সময়মতো ভ্যাকসিন পায়নি, যার ফলে অগণিত মৃত্যু আর দীর্ঘ ভোগান্তি এড়ানো সম্ভব হয়নি। এই যে নীতিগত ব্যর্থতা, এর সরাসরি প্রভাবটা গিয়ে পড়ল সাধারণ মানুষের ওপর, আর জন্ম হল এক বিশাল বিভাজনের, যা ছিল খুবই মর্মান্তিক। এই স্লাইডের সংখ্যাগুলো দেখুন, এগুলো রীতিমতো চমকে দেওয়ার মতো। একদিকে ধনী দেশগুলোতে টিকাকরণের হার ছিল 70%-এরও বেশি, আর অন্যদিকে গরিব দেশগুলোতে সেই সংখ্যাটা ছিল 20%-এরও কম। মানে বৈষম্যটা ছিল আকাশ-পাতাল। এই ভয়াবহ বৈষম্যকে বোঝানোর জন্য সমালোচকরা একটা খুব শক্তিশালী, খুব বিতর্কিত শব্দ ব্যবহার করলেন, ভ্যাকসিন বর্ণবৈষম্য বা ভ্যাকসিন অ্যাপার্থাইড। ঠিক যেমন বর্ণবৈষম্য একসময় মানুষকে জাতিগত পরিচয় ভাগ করেছিল, সমালোচকদের মতে এই ভ্যাকসিন নীতিও বিশ্বকে ধনী আর দরিদ্র এই দুই ভাগে ভাগ করে দিয়েছিল। তদন্তে আরও কিছু গুরুতর কাঠামোগত সমস্যা বেরিয়ে এলো, যেমন সরবরে বিশাল ফারাক। শুধুমাত্র ভারতের ওপর নির্ভর করার ফলে রপ্তানিতে তৈরি হওয়া ঝুঁকি, আর সবচেয়ে বড় যে প্রশ্নটা উঠল সেটা হলো জবাবদিহিতার। একটি বেসরকারি সংস্থা হিসেবে ফাউন্ডেশন তো কোনো দেশের জনগণের কাছে দায়বদ্ধ নয়, ফলে তাদের নেওয়ার সিদ্ধান্তের জন্য কোনো গণতান্ত্রিক জবাবদিহিতার ব্যবস্থাই ছিল না, যা বিশ্ব স্বাস্থ্য নীতির ক্ষেত্রে একটা বড় ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। এবং সবশেষে তাহলে কি দাঁড়ালো? তাদের এই বিশাল কর্মকাণ্ডের উত্তরাধিকার কি? এখানে এসে দুটো ভিন্ন দৃষ্টিভঙ্গি সামনে চলে আসে, একদিকে বেসরকারি পুঁজির দক্ষতা আর অন্যদিকে সরকারি নীতির ন্যায্যতা। চলুন ফাউন্ডেশনের নিজের দিকটাও একবার দেখা যাক। এত সমালোচনার জবাবে ফাউন্ডেশনেরও কিন্তু একটা জোরালো বক্তব্য আছে। তারা দেখায় যে তাদের উদ্যোগেই কোভ্যাক্সের মাধ্যমে প্রায় 150 কোটি ডোজ সরবরাহ করা সম্ভব হয়েছে। সিরাম ইনস্টিটিউটের ভ্যাকসিনের দাম ছিল মাত্র $3 কাছাকাছি। আর সবচেয়ে বড় কথা, যে ভ্যাকসিন তৈরিতে 10 বছর সময় লাগত, সেটা 1 বছরেরও কম সময় তৈরি করা সম্ভব হয়েছে। তাদের মতে এর ফলে লক্ষ লক্ষ জীবন বেঁচেছে। প্রশ্নটা হলো, এই সাফল্যকে বৈষম্যের মূল্যে কেনা হয়েছিল? তাহলে পুরো বিতর্কের সারমর্মটা কি দাঁড়ালো? ব্যাপারটা হলো, গেটস মডেলের সাফল্য যেমন ছিল, তেমনি এর সীমাবদ্ধতাও ছিল চোখে পড়ার মতো। আর এই অভিজ্ঞতাই বিশ্বজুড়ে একটা নতুন আন্দোলনের জন্ম দিয়েছে। এখন ভবিষ্যতের মহামারী মোকাবেলার জন্য বিকেন্দ্রীকৃত আর রাষ্ট্রপরিচালিত উৎপাদন ব্যবস্থার ওপর জোর দেয়া হচ্ছে, যাতে ভ্যাকসিনের বণ্টন আরও ন্যায়সঙ্গত হয়। আর এখানেই আমরা আজকের আলোচনাটা শেষ করছি, একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখে। প্রশ্নটা ভবিষ্যতের জন্য। পরবর্তী মহামারী কি জনসাধারণের প্রয়োজন দ্বারা পরিচালিত হবে, নাকি কয়েকটি কোম্পানির ব্যক্তিগত বুদ্ধিভিত্তিক সম্পত্তির অধিকার দ্বারা? এর উত্তরটা হয়তো সময়ই বলে দেবে।